সরাসরি বিষয়ে ঢুকব। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ধারণাকে চ্যালেঞ্জ করে এমন এক যুগান্তকারী অধ্যায় হোমিওপ্যাথি। কিভাবে শুরু হলো এই চিকিৎসা ব্যবস্থা? স্যামুয়েল হ্যানিম্যান কিভাবে এই বিপ্লবের সূচনা করলেন? চলুন আজকের এই আয়োজনে আমরা ইতিহাসের পাতা থেকে এই চমকপ্রদ গল্পের গভীরে প্রবেশ করি। সিমিলিয়াস সিমিলিবিস কিউরেন্চার, ল্যাটিন এই বাক্যটির অর্থ সদৃশ দ্বারা সদৃশ আরোগ্য হোক। শুনতে একটু কেমন লাগছে না? যেন কাঁটা দিয়ে কাটা তোলা। আসলে এই একটা আপাত বিরোধপূর্ণ বা প্যারাডক্সিক্যাল দর্শনের ওপরেই কিন্তু হোমিওপ্যাথের পুরো ভিত দাঁড়িয়ে আছে। এই মূল চাবিকাঠিটা বুঝতে পারলেই হ্যানিম্যানের পুরো সিস্টেমটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আমাদের আজকের এই বিশ্লেষণে মূল 5টি ধাপে আমরা এগোব। প্রথমে দেখব হোমিওপ্যাথির সূচনার সেই মূল স্ফুলিঙ্গ বা স্পার্কটা কী ছিল। তারপর খুঁজব প্রাচীন চিকিৎসায়ের শেকড়। 3 নম্বরে থাকবে প্রুভিং এবং সিমিলিমাম নিয়ে আলোচনা। 4 নম্বরে ডাইলিউশন বা লঘুকরণের ক্ষমতা। আর সবশেষে প্রাক আধুনিক যুগে হ্যানিম্যানের প্রেক্ষাপট। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর পর্ব, হোমিওপ্যাথির সূচনা বা দ্য স্পার্ক অফ হোমিওপ্যাথি। প্রতিটি বড় আবিষ্কারের পেছনেই না একটা দারুণ শুরুর গল্প থাকে। হ্যানিম্যানের ক্ষেত্রেও ব্যাপারটা একেবারে তাই। এটা একটা আকস্মিক পর্যবেক্ষণ ছিল বলা যায়। তিনি খুব মন দিয়ে খেয়াল করলেন যে সিঙ্কোনা গাছের ছাল, যা দিয়ে তখন ম্যালেরিয়া চিকিৎসা করা হতো, সেটা যদি কোনো সুস্থ মানুষকে খাওয়ানো হয় তবে তার শরীরেও অবিকল ম্যালেরিয়ার মতোই উপসর্গ দেখা দেয়। জাস্ট ভাবুন বিষয়টা, যে ওষুধটি রোগ সারায় সেটিই সুস্থ শরীরে সেই রোগের লক্ষণ তৈরি করছে। ব্যাস, এই একটা বিস্ময়কর পর্যবেক্ষণই হয়ে দাঁড়ালো হোমিওপ্যাথি আবিষ্কারের একদম প্রথম এবং প্রধান টার্নিং পয়েন্ট। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি, আমাদের প্রচলিত যে চিকিৎসা, যাকে হ্যানিম্যান নাম দিয়েছিলেন অ্যালোপ্যাথি বা বিপরীত দিয়ে চিকিৎসা, সেখানে কি হয়? কোষ্ঠকাঠিন্য হলে আমরা এমন ওষুধ দিই যা পাতলা পায়খানা বা ডায়রিয়া তৈরি করে, অর্থাৎ রোগের ঠিক বিপরীত। কিন্তু হোমিওপ্যাথি শব্দটার উৎপত্তি গ্রিক শব্দ হোমিওস মানে সদৃশ এবং প্যাথোস মানে কষ্ট থেকে। এর মানে হল রোগের উপসর্গের ঠিক একই রকম লক্ষণ যে ওষুধ তৈরি করতে পারে, সেই ওষুধ দিয়েই ওই রোগের চিকিৎসা করা। অ্যালোপ্যাথির একেবারে বিপরীত একটা ধারণা। 2 নম্বর পর্ব, প্রাচীন চিকিৎসায় হোমিওপ্যাথের শেকড়। এখন হ্যানিম্যানের এই সদৃশ দিয়ে চিকিৎসার ধারণাটা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস লিখেছিলেন যে নিরাময়ের মূলত 2টো পদ্ধতি রয়েছে, বিপরীত এবং সদৃশ। এরপর 16শ শতাব্দীতে প্যারাসেলসাসও এই সদৃশ নীতি নিয়ে কাজ করেন। আর তারও কয়েক শতাব্দী পর 8শ শতাব্দীর শেষের দিকে হ্যানিম্যান এসে একে একটা সুনির্দিষ্ট রূপ দেন। অর্থাৎ শত শত বছর ধরে এই ধারণাটা কিন্তু কোনো না কোনোভাবে মানুষের মাঝে প্রচলিত ছিলই। প্যারাসেলসাসের কথা যখন উঠলই, তার অবদানগুলো একটু দেখা যাক। তাকে বলা হয় রসায়নের জনক। তিনি বিশ্বাস করতেন রোগের কারণটা শরীরের ভেতরের চেয়ে বাইরের কোনো প্রভাবের জন্যই বেশি হয়। তার মতে প্রতিটা মানুষের মধ্যে একটা ভাইটাল স্পিরিট বা জীবনী শক্তি আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনিও কিন্তু এই ল অফ সিমিলার্স বা সদৃশ নীতি নিয়ে গবেষণা করেছিলেন এবং একসাথে গাদা গাদা ওষুধের বদলে কেবল একটা নির্দিষ্ট ওষুধ ব্যবহারের ওপর জোর দিয়েছিলেন। বলা যায় প্যারাসেলসাসের এই যুগান্তকারী ধারণাগুলোই পরবর্তীতে হ্যানিম্যানের কাজের জন্য একটা শক্ত ভিত তৈরি করে দিয়েছিল। 3 নম্বর পর্ব, প্রুভিং এবং সিমিলিমাম। হ্যানিম্যান তার এই তত্ত্বকে বাস্তবে রূপ দিতে কিছু নিজস্ব পদ্ধতি আর পরিভাষা তৈরি করলেন। এর মধ্যে অন্যতম হল প্রুভিং। জিনিসটা কি? প্রুভিং হলো এমন একটা পরীক্ষণ প্রক্রিয়া যেখানে কোনো একটা পদার্থ সুস্থ মানুষকে খাইয়ে অত্যন্ত সতর্কতার সাথে অবজার্ভ করা হয় যে তার শরীরে ঠিক কি কি উপসর্গ বা সিমটম তৈরি হচ্ছে। এর মাধ্যমেই তিনি ওই পদার্থের রোগ নিরাময়ের ক্ষমতা নির্ণয় করতেন। জানেন, হ্যানিম্যান বছরের পর বছর ধরে তার নিজের পরিবার, বন্ধু-বান্ধবদের উপর এই প্রুভিং চালিয়েছেন। এমনকি কেউ ভুল করে বিষ খেয়ে ফেললে তার লক্ষণগুলো তিনি খুব নিখুঁতভাবে নোট করতেন। এই প্রুভিং থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই হ্যানিম্যান বের করতেন সিমিলিমাম। সিমিলিমাম মানে হল সেই নির্দিষ্ট পারফেক্ট ওষুধ যার সিমটম পিকচার বা লক্ষণচিত্র রোগীর শারীরিক কষ্টের সাথে সবচেয়ে বেশি মিলে যায়। একবার তৎকালীন প্রেক্ষাপটটা চিন্তা করুন।
তৎকালীন চিকিৎসকরা যেখানে একসাথে অনেকগুলো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে ওষুধ বানাতেন, সেখানে হ্যানিম্যান প্রতিটি রোগীর জন্য নিখুঁতভাবে মিলে যাওয়া শুধুমাত্র একটি নির্দিষ্ট ওষুধ অর্থাৎ সিমিলিমাম খুঁজে বের করতেন। আর ঠিক এই কারণেই তৎকালীন অনেক চিকিৎসক তাকে একেবারেই সহ্য করতে পারতেন না। 4 নম্বর পর্ব, দ্য পাওয়ার অফ ডাইলিউশন বা লঘুকরণের ক্ষমতা। এখন একটা সমস্যা দেখা দিল। ওষুধের মাত্রায় মাঝে মাঝেই ক্ষতিকর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছিল। এটা দূর করতে হ্যানিম্যান এক অভাবনীয় পদ্ধতির উদ্ভাবন করলেন। তিনি ওষুধকে ক্রমান্বয়ে লঘু বা ডাইলিউট করতে শুরু করলেন। তবে শুধু মেশানো নয়, প্রত্যেকবার ডাইলিউট করার পর তিনি মিশ্রণটিকে প্রচণ্ড জোরে ঝাঁকাতেন। এই জোরে ঝাঁকানোর পদ্ধতিকে তিনি বলতেন সাকাশন। এর ফলে যে লিকুইড তৈরি হতো সেটাকে বলা হতো পোটেন্টাইজড রেমেডি। তার দৃঢ় বিশ্বাস ছিল এই সাকাশন বা ঝাঁকানোর ফলে পদার্থের ভেতরের অন্তর্নিহিত এনার্জিটার রিলিজ হয় এবং এর বিষাক্ত প্রভাব একেবারে জিরো হয়ে যায়। ব্যাপারটা ঠিক কতটা এক্সট্রিম লেভেলের ছিল তা বোঝাতে একটা উদাহরণ দিই। ধরুন 6C মাত্রার একটা ওষুধ। এই পদ্ধতিতে মূল পদার্থের 100 ভাগের মাত্র 1 ভাগ নিয়ে তার সাথে 99 ভাগ অ্যালকোহল মেশানো হয়। এই বিশাল ডাইলিউশন বা লঘুকরণ প্রক্রিয়াটা পরপর 6 বার রিপিট করা হলে তাকে বলা হয় 6C। বুঝতে পারছেন তো মূল উপাদানের পরিমাণ এই প্রক্রিয়ায় কতটা সূক্ষ্ম, কতটা নগণ্য হয়ে যাচ্ছে? কিন্তু হ্যানিম্যান এখানেই থেমে থাকেননি। তিনি 30th পোটেন্সি বা 30তম মাত্রা পর্যন্ত ওষুধ প্রেসক্রাইব করতেন। এই চরম মাত্রার লঘুকরণ দেখে তৎকালীন প্রতিষ্ঠিত চিকিৎসকরা আক্ষরিক অর্থে ক্ষেপে গিয়েছিলেন। তারা এই পদ্ধতিকে তীব্র ব্যঙ্গ বিদ্রূপ করতেন। কারণ এত বিপুলভাবে লঘু করা কোনো ওষুধ, যার মধ্যে মূল পদার্থের অস্তিত্বই প্রায় নেই, তা কিভাবে শরীরে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারে সেটা কোনোভাবেই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা তাদের পক্ষে সম্ভব ছিল না। চলে আসছি আমাদের শেষ পর্বে, 5 নম্বর পর্ব, প্রাক আধুনিক প্রেক্ষাপট। এই পুরো বিতর্কের গভীরে যেতে হলে হ্যানিম্যান ঠিক কোন সময়ে বসে এসব করছিলেন সেটা একটু ভাবা দরকার। তখনকার দিনে জর্ম থিওরি বা রোগ জীবাণুর ধারণা বলে কিছুই ছিল না। জ্বর মাপার জন্য কোনো থার্মোমিটার ছিল না, এক্স-রে ছিল না, এমনকি অ্যান্টিবায়োটিকের নামগন্ধও ছিল না। আজকের এই অত্যাধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা থেকে ওই জগৎটা ছিল পুরোপুরি আলাদা। এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে আমরা বুঝতে পারব ঠিক কতটা বৈরী আর আনপ্রেডিক্টেবল একটা পরিবেশে হ্যানিম্যানকে কাজ করতে হয়েছিল। সত্যি বলতে হ্যানিম্যান নিজে কিন্তু একজন অত্যন্ত বুদ্ধিমান এবং ইনোভেটিভ বিজ্ঞানী ছিলেন। তার কাজের মধ্যে অনেক কিছুর প্রভাব দেখা যায়। তিনি তৎকালীন রসায়ন আর প্যাথোলজির সাথে খুব সুনিপুণভাবে মিলিয়েছিলেন জার্মান লোকজ চিকিৎসাকে। আবার সজ্ঞানে হোক বা অবচেতনেই হোক, তিনি অ্যালকেমি, জাদু এবং মেটাফিজিক্স বা অধিবিদ্যার ধারণাকেও তার পদ্ধতিতে যুক্ত করেছিলেন। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে প্রকৃতি ও মানুষের জীবনের মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি কাজ করে। তার এই বহুমুখী চিন্তাধারাই আসলে হোমিওপ্যাথিকে একেবারে স্বতন্ত্র একটা রূপ দিয়েছিল। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। চিকিৎসা বিজ্ঞানের প্রতিষ্ঠিত মহলের এত তীব্র উপহাস আর বিরোধিতার মুখে পড়েও কিভাবে এমন একটা সিস্টেম শুধু টিকে থাকল, তাই না বরং খুব দ্রুত সারা বিশ্বেও ছড়িয়ে পড়ল? উত্তরটা হলো তার রোগীরা। তারা দাবি করত যে এই ওষুধের মাধ্যমে তারা বিস্ময়করভাবে আরোগ্য লাভ করছে। বিজ্ঞানীদের কাছে যেটা ব্যাখ্যার অতীত ছিল, সেটাই সাধারণ মানুষের কাছে হয়ে উঠল দারুণ জনপ্রিয়। এই ঐতিহাসিক রহস্যটাই কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অন্যতম একটা চমকপ্রদ অধ্যায়। আপনি কি ভাবছেন? এমন একটা চিকিৎসা পদ্ধতির উত্থান নিয়ে এই পুরো জার্নিটা আপনাদের কেমন লাগলো?